আসসালামু আলাইকুম। বিবিসির টাইম বেডিতে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ছুড়ল হাউসি বিদ্রোহীরা। জানিয়ে দিব আরো ভয়ঙ্কর হতে পারে যুক্তরাষ্ট্রের দাবানল। আরো জানিয়ে দিব ক্ষমতার শেষ প্রান্তে এসে ইউক্রেন ইস্যুতে যা বললেন বাইডেন। এবং আরো জানিয়ে দিব ইরানের সাথে এক টেবিলে ইউরোপের 3 দেশ। এদিকে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের বেশি শক্তিশালী দাবি বাইডেনের। সর্বশেষ জানিয়ে দিব গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বারপ্রান্তে হামাস ও ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ছুড়ল হাউসি বিদ্রোহীরা। মধ্য ইসরায়েলে মঙ্গলবার ভোরে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হাউসি বিদ্রোহীরা। এই সময় সতর্কতামূলক ক্ষেপণাস্ত্র হামলা সাইরেন বেজে উঠে ইসরায়েলিরা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়। জানা গেছে, হামাসের সাথে পর্যায়ক্রমে যুদ্ধবিরতি চুক্তির কাছে পৌঁছানোর সত্ত্বেও গাজা উপত্যকা যখন ইসরায়েলি বাহিনীর রাতভর ও মঙ্গলবার ভোর পর্যন্ত বেশ কয়েকটি বিমান হামলা চালায়, তখন হাউসিদের এই হামলার ঘটনা ঘটছে। ইসরায়েলি সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্রগুলোর একাধিক বাধা দেওয়ার চেষ্টার কথা জানিয়ে বললেন, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি সম্ভবত পতিত করা হয়েছিল। ক্ষেপণাস্ত্র বা এর ধ্বংসাবশেষ থেকে কেউ আহত হয়নি বলে নিশ্চিত করছে ইসরায়েলি জরুরি পরিষেবা বিভাগ ম্যাগিন ডেভিড আরম। তবে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় লোক আহত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। 2014 সাল থেকে ইয়েমেনের রাজধানী সানায় নিয়ন্ত্রণকারী ইরান সমর্থিত হাউসি বিদ্রোহীরা গাজায় হামাসের সাথে ইসরায়েলি চলমান সংঘর্ষের মধ্যে ইসরায়েল প্রায় 100টি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে। বিদ্রোহীরা এখনো সর্বশেষ হামলার দায় স্বীকার করেনি, যা তারা তখন ও কখনো কখনো কয়েক ঘন্টা বা দিন দেরি করছে। মধ্য গাজায় দের আল বালা এলাকায় ইসরায়েলি হামলায় 2 নারী, তাদের 4 সন্তান এবং এক অনাগত শিশু সহ 6 জন বাস্তুচ্যুত ব্যক্তি নিহত হয়েছেন। এক নারী 2 সন্তানের জননী এবং অন্যজন তার ছেলে ও মেয়ের সাথে নিহত হয়েছেন। দের আল বালা আল আকসা মোটরস হাসপাতালের লাশগুলো গ্রহণের বিষয়টি নিশ্চিত করছে। এদিকে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 2023 সালের অক্টোবরে শুরু হওয়া এই হামলায় মোট মৃত্যু সংখ্যা 46,600 জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছে আরো 1,09,571 ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, নিহত ও আহতের সংখ্যা আরো বেশি। এখনো অনেক মানুষ ধ্বংসের নিচে ও রাস্তায় আটকে আছে। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে না পারায় সঠিক সংখ্যা বলা যাচ্ছে না। উল্লেখিত ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় 1 বছরের বেশি সময় ধরে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির অব্যাহত এই হামলার সৃষ্ট ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অন্তত 15 বছর সময় লাগবে। এজন্য প্রতিদিন 100টি লরি ব্যবহার করতে হবে। জাতিসংঘের হিসাব মতে গাজায় ভবন ধসে এ পর্যন্ত 42 মিলিয়ন টনের বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে। এই ধ্বংসস্তূপগুলো যদি একসাথে এক জায়গায় রাখা হয়, তাহলে তা মিশরের 11টি গ্রেট পিরামিডের সমান হবে। এই ধ্বংসস্তূপের সরাতে ব্যয় হবে 500 থেকে 600 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 7,000 কোটি টাকার বেশি। আরো ভয়ঙ্কর হতে পারে যুক্তরাষ্ট্রের দাবানল। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে চলমান দাবানল পরিস্থিতি আরো খারাপ হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দমকা বাতাসের গতি বাড়লে দাবানল আরো ছড়িয়ে পড়তে পারে। শহরে বর্তমানে 3টি বড় দাবানল আছে। এর মধ্যে পলিসিডোস দাবানল সবচেয়ে ভয়াবহ। সেখানে 23,000 একরের বেশি পুড়ে গেছে। সোমবার 4 জানুয়ারি পর্যন্ত এর মাত্রা 14% নিয়ন্ত্রণ আনা গেছে, খবর বিবিসির। লস অ্যাঞ্জেলসের মেয়র কানের বাস্ট বলছেন, মঙ্গলবার ঝড়ো বাতাসের পূর্বাভাস থাকায় জরুরি প্রস্তুতি নেওয়া হয়েছে। এ সময় দাবানলের মধ্যে লুটপাটের অভিযোগ 9 জন এবং অগ্নিসংযোগের অভিযোগে 1 জন গ্রেপ্তার হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্তরা সাউদার্ন ক্যালিফোর্নিয়া এডিসন কোম্পানির বিরুদ্ধে মামলা করছে। তাদের অভিযোগ, বাতাসের সতর্কতা সত্ত্বেও কোম্পানির বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করেনি। এখন পর্যন্ত দাবানলে 24 জন মারা গেছে এবং 23 জন নিখোঁজ রয়েছে। দাবানল চলমান এলাকায় সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত কার্ফ জারি করা হয়েছে। এদিকে ফেডারেল প্রশাসন সাহায্য পাঠানোর ঘোষণা দিয়েছে। অতিরিক্ত সহায়তার জন্য প্রস্তুত রয়েছে। আগামী বুধবারের পর বাতাস কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ক্ষমতার শেষ প্রান্তে এসে ইউক্রেন ইস্যুতে যা বললেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলছে, পুতিন যখন ইউক্রেনে আক্রমণ করছিল তখন তিনি ভেবেছিল যে তিনি কয়েকদিনের মধ্যে কিয়েভ জয় করবেন। সত্য হলো, সেই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমি একমাত্র ব্যক্তি কিয়েভে কেন্দ্র দাঁড়িয়েছিলাম, পুতিন নয়। স্থানীয় সময় সোমবার 13 জানুয়ারি প্রেস হিসেবে শেষবারের মতো পররাষ্ট্র নীতি নিয়ে দেওয়া ভাষণে ইউক্রেন ইস্যুতে তার কথা বলেন বাইডেন, খবর আল জাজিরার। ভাষণে ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার জন্য পশ্চিমাদের প্রতি আহ্বান জানান
জানান তিনি। একই সঙ্গে রাশিয়া, চীন ও ইরানের সমালোচনা করে বিদায়ী এই প্রেসিডেন্ট। এ সময় জো বাইডেন বলেন, আমেরিকা শক্তিশালী, আমাদের জোট শক্তিশালী, আমাদের প্রতিপক্ষ এবং প্রতিযোগীরা দুর্বল। তিনি জানান তার শাসন আমলে মিত্রদের সঙ্গে আমেরিকার সম্পর্ক সবচেয়ে শক্তিশালী ছিল। এছাড়া ন্যাটো সামরিক জোটের অংশীদাররা এখন তাদের ন্যায্য অংশ পরিশোধ করছে বলে দাবি করেন তিনি। বাইডেন তার ভাষণে প্রশ্ন নিয়ে আসেন। তিনি বলেন, চীন আমাদের ছাড়িয়ে যাবে না এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের প্রভাবশালী পরাশিবে থাকবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আগামী জানুয়ারি শপথ নিতে চলছেন ডোনাল্ড ট্রাম্প। তার শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনেতা এবং প্রভাবশালী ব্যক্তিদের আমন্ত্রণ জানাতে এবারই প্রথম রীতি ভেঙে আমেরিকার প্রেসিডেন্ট শপথ অনুষ্ঠানে বিভিন্ন রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানিয়েছে ট্রাম্প। ইরানের সঙ্গে এক টেবিলে ইউরোপের ৩ দেশ। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ইরানের ওপর চড়াও হবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমন আশঙ্কা বিশ্লেষকদের। কারণ তেহরানের পরমাণু প্রকল্প নিয়ে ইরানের মতোই সমানভাবে উদ্বিগ্ন এই রিপাবলিকান নেতা। আগের মেয়াদে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্বের শক্তিশালী ৬ দেশ যে চুক্তি করছিল সেখান থেকে বের হয়ে যান ট্রাম্প। চুক্তিটির অধীনে নিজেদের পরমাণু সক্ষমতা সীমিত রাখার প্রতিশ্রুতি ছিল খামেনি দেশ। বিনিময়ে ইরানের উপর থেকে বেশ কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। কিন্তু ট্রাম্প সেই চুক্তি থেকে বের হয়ে যাওয়ার তেহরানের আবার বেঁধে দেওয়ার মাত্রার চেয়ে বেশি হারে ইউরেনিয়াম মজুত করছে। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করবেন বলে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ইউরোপের ৩ শক্তিধর দেশের সাথে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসছে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইরান। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএপি। প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ৩ পরাশক্তি ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানির সাথে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করবে ইরান। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের ঠিক এক সপ্তাহ আগে এই আলোচনা হতে চলছে। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানায় বার্তা সংস্থাটি। এএপি জানিয়েছে, সুইজারল্যান্ডের জেনেভায় গেল বছরের নভেম্বরে তেহরান এবং E3 নামে পরিচিত ৩টি ইউরোপীয় শক্তিধর দেশের মধ্যে বৈঠক হয়। ফলপ্রসূ এই বৈঠকে ২ মাসের কম সময়ের মধ্যে স্থানীয় সময় সোমবার দ্বিতীয় দফায় আলোচনা বসতে যাচ্ছে তারা। তবে আলোচনার বিষয়ে জার্মানি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এগুলো কোনো আলোচনা নয়। অন্যদিকে ইরান একইভাবে জোর দিয়ে বলছে, এই আলোচনা কেবলই সলাপ পরামর্শ। এর আগে গত সপ্তাহে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই ৩ দেশগুলো ইরানের পারমাণবিক কর্মসূচিতে একটি কূটনৈতিক সমাধানের কাজ চালিয়ে যাচ্ছে। এই বৈঠকের তারই ইঙ্গিত, তবে এর অগ্রগতি অত্যন্ত সমস্যাযুক্ত। বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রই বেশি শক্তিশালী দাবি বাইডেনের। গত কয়েক দশকের চেয়ে এখন বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্র বেশি শক্তিশালী বলে দাবি করছে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় সোমবার ১৩ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শেষবারের মতো পররাষ্ট্রনীতি নিয়ে ভাষণে বাইডেন এ দাবি করেন। খবর আল জাজিরার। ভাষণে ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার জন্য পশ্চিমাদের প্রতি আহ্বান জানান বাইডেন। সেই সঙ্গে রাশিয়া, চীন ও ইরানের সমালোচনা করে বিদায়ী এই প্রেসিডেন্ট। বাইডেন বলেন, আমেরিকা শক্তিশালী, আমাদের জোট শক্তিশালী, আমাদের প্রতিপক্ষ এবং শত্রুরা দুর্বল। বাইডেন তার ভাষণে ৩ প্রসঙ্গ নিয়ে আসেন। তিনি বলেন, চীন আমাদের ছাড়িয়ে যাবে না এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের প্রভাবশালী পরাশক্তি হিসেবে থাকবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আগামী ২০ জানুয়ারি শপথ নিতে চলছেন ডোনাল্ড ট্রাম্প। তার শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনেতা এবং প্রভাবশালী ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। এবারই প্রথম রীতি ভেঙে আমেরিকার প্রেসিডেন্টের শপথ স্থানে বিভিন্ন রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে ট্রাম্প। গাজায় যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে হামাস ও ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি ও পরবর্তীর মুক্তির বিষয়ে ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে একটি চূড়ান্ত পর্যায়ে আসছে বলে বিবিসিকে জানিয়েছে আলোচনার সাথে সংযুক্ত এক ফিলিস্তিনি কর্মকর্তা। মঙ্গলবার ১৪ জানুয়ারি বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, হামাস ইসরায়েলের মধ্যে একটি চুক্তি ফলপ্রসূ হওয়ার দ্বারপ্রান্তে এবং তার প্রশাসন এই বিষয়ে জরুরি ভিত্তিতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ কথা জানানোর পরেই হামাস এই বিষয়ে প্রকাশ করল। জো বাইডেন বলেন, বেশ কয়েক মাস আগে আমি হামাস ইসরায়েলের ভেতরে যুদ্ধবিরতি যে প্রস্তাব দিয়েছিলাম তা একেবারে চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে। অবশেষে এটি ফলপ্রসূ হতে যাচ্ছে। এত বছর মানুষের সেবা করে আমি একটা বিষয় শিখেছি, তা হলো কখনো আশা ছাড়তে নেই। এদিকে ইসরায়েলি কর্মকর্তা বলছে, যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে হামাস ৩৪ জন পরবন্দীকে মুক্তি দেবে বলে আশা করা হচ্ছে। জানা গেছে, এই চুক্তিতে ইসরায়েলি বাহিনীকে ফিলাডেলফি করিডর ঢাকায় এবং প্রথম পর্যায়ে এবং উত্তর সীমান্তে ৮০০ মিটার
বাফার জোন বজায় রাখার বিধান আছে, যা 42 দিন স্থায়ী থাকবে। বিবিসি আরো জানিয়েছে হামাসের 34 পণবন্দির বিনিময়ে ইসরায়েলে 1000 ফিলিস্তিনি বন্দীকে দিতেও সম্মত আছে, যার মধ্যে প্রায় 90 জন 15 বছর বা তার বেশি সাজা ভোগ করছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই হামলায় মোট মৃত্যুর সংখ্যা 46,600 জনে ছাড়িয়ে গেছে। এ সময় আহত হয়েছে অন্তত 1,09,571 ফিলিস্তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে নিহত ও আহতের সংখ্যা আরো বেশি। এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে পড়ে আছে। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে না পারায়